আমি যখন দেশে ছিলাম প্রায় সময় আমি চেষ্টা করতাম তৃণমূলের নেতা কর্মীদেরকে, সেটি জেলা হিসাবে হোক, থানা হিসাবে হোক বা বিভাগ বাড়ি হোক, তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করতে, তৃণমূলের নেতা কর্মীদের সাথে আলোচনা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে দলের জন্য। কারণ কি কারণে আমি করতাম কাজগুলো সেটি একটু আগে আপনাদেরকে আমি বলেছি। এবং আমার এই যে বিশ্বাসটি, এই বিশ্বাসটি যে সঠিক তা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে বিএনপির ইতিহাসে, রাজনীতির ইতিহাসে। কেমন করে আমরা কিন্তু সংক্ষেপেও দেখি। দেখুন, এই যে 111 যে হয়েছিল, এই 111 ছিল একটি ষড়যন্ত্র। শুধু বিএনপির বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে অবশ্যই এই ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র এই দেশের, বাংলাদেশের, আমাদের প্রিয় দেশ বাংলাদেশের বিরোধী গোষ্ঠীর এই ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের সময় আমরা দেখেছি যে ষড়যন্ত্রকারীরা কিভাবে চেষ্টা করেছিল বিএনপিকে, দলকে রক্ষা করতে সক্ষম হবে, দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কি গেল একটি বিষয়। আসুন আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেই বিষয়? সেই বিষয়টি হচ্ছে আমাদের ভেতরে আমাদের কোন কোন নেতা, কোন কোন কর্মী, যেটি মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে কিছু কিছু নেতা কর্মী, আপনারা অনেক কেউ মনে করছেন যে স্বৈরাচারের তো পতন হয়ে গিয়েছে, কাজে স্বৈরাচার তো এখন নেই, অথবা থাকলেও খুব দুর্বল আছে, মাঠ তো সামনে ফাঁকা, আমরা তো ফাঁকা মাঠে বলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলতে চাই, যারা এইরকম ভাবছেন বা মনে করছেন, আপনারা পরিষ্কার ভাবে বোকার স্বর্গে বাস করছেন। কারণ হতে পারে স্বৈরাচার এই মুহূর্তে নেই, তার প্রেতাত্মারও রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু বেশভূষ পাল্টে আপনাদের অনেকের আশেপাশে ঘোরাফেরা করছে। শুধু তাই নয়, জনগণ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, কারণ জনগণ আগের থেকে অনেক সতর্ক, জনগণ আগের থেকে অনেক সজাগ। তারা জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যে আপনারা কি করছেন, কিভাবে আপনারা কথা বলছেন, কিভাবে জনগণের সাথে উঠা বসা করছেন, তাদের সাথে আপনারা উঠা বসা করছেন, এই ব্যাপারে জনগণ কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে। প্রিয় সহকর্মীবৃন্দ, পরিষ্কার কথা, সেই 111 সময় থেকে আমরা বিরোধী দলে এসে দাঁড়িয়েছি। যেদিন স্বৈরাচারের পতন হয়েছে সেদিনও আমরা বিরোধী দলে ছিলাম। আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, সেই মুহূর্তে আমরা বিরোধী দলে আছি। কাজেই বিরোধী দলের একজন নেতা হিসাবে, বিরোধী দলের একজন কর্মী হিসাবে কিভাবে বড় উদাহরণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আরেকটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক করি। স্বৈরাচার নেই, যে স্বৈরাচারের পতন হয়েছে, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে, যেই দলটি স্বৈরাচার হিসেবে জনগণের কাছে খ্যাত হয়েছে, সেই দলটি ছিল আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, অর্থাৎ দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। তারা কি করছে আমরা দেখতাম, তারা যদি কোনো মিটিং করতো, মিছিল করতো, যাই করতো না কেন আমরা দেখতে পেতাম, দৃশ্যমান ছিল তারা, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা। কিন্তু তাদের পতনের পরে অনেকগুলো অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দাঁড়িয়ে গিয়েছে। এই অদৃশ্য প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আপনাদেরকে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এরা এরই মধ্যে বিভিন্ন রকম মিথ্যে কথা বলা শুরু করেছে, এরা এরই মধ্যে বিভিন্ন রকম কাজ করা শুরু করেছে আমাদের দলের বিরুদ্ধে। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষ, প্রায় প্রতিটি মানুষ পোড় খাওয়া একজন রাজনৈতিক কর্মী। কাজে কারা সে
অদৃশ্য প্রতিপক্ষ এইটি আমার বলে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজেদের অভিজ্ঞতার ঝুলি দিয়ে এই কথাটি বুঝতে পারেন কারা সেই অদৃশ্য প্রতিপক্ষ। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই অনুযায়ী আপনাকে আপনাদের এলাকায় পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আপনারা সেই অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করবেন। একদিকে আগের সেই পতিত স্বৈরাচার, আরেকদিকে বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষ। কাজেই এখন কিন্তু আমাদের প্রতিপক্ষের সংখ্যা আগের যে কোনো সময় থেকে অনেক বেশি। সেই জন্যই বলছি, কেউ যদি কোনো নেতা কর্মী যদি ভাবেন আগামী দিন যখন ভোটের সময় আসবে, যে নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচন যখন এসে হাজির হবে, তখন যদি কেউ মনে করে না এই নির্বাচনটা আমরা পার হয়ে যাবো সহজে, মোটেও সেটি সঠিক হবে না, একদম ভুল কথা সেটি। কারণ সামনের দিনগুলো অনেক কঠিন। কাজে নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনাদেরকে প্রস্তুত হবে কারণ গত 5ই অগস্টের স্বৈরাচারের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, এবং এই মন মানসিকতার পরিবর্তন যেহেতু হয়েছে, আপনাদেরকেও সেই মন মানসিকতার সাথে পরিবর্তিত হতে হবে। যদি আমরা জনগণের পরিবর্তনের সাথে, মন মানসিকতার পরিবর্তনের সাথে যদি আমরা পরিবর্তিত না হতে পারি, তাহলে আমাদেরকে ছিটকে পড়তে হবে। তাহলে অবশ্যই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, এবং ঐক্যবদ্ধ যদি করতে হয় তাহলে অবশ্যই কিছু কিছু বিষয়, জাতির কিছু কিছু বিষয়, দেশের কিছু কিছু বিষয় সংস্কার করা প্রয়োজন, কিছু কিছু পরিবর্তন করা প্রয়োজন। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে, সে কারণেই আমরা গত বছর জুলাই মাসে একটি অনুষ্ঠান করেছিলাম দলের পক্ষ থেকে, যেখানে আমরা প্রথমে 27 দফা প্রস্তাবনা দিয়েছিলাম বিভিন্ন সংস্কারের। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো আন্দোলনে শরীক ছিল, তারা তাদের কিছু প্রস্তাবনা দেয়। পরবর্তীতে সেটিকে আমরা 31 দফা হিসাবে আমরা উপস্থাপন করেছি জাতির সামনে। এখন প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, কি ছিল সেই 31 দফা? সেই 31 দফায় ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে দেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হবে, কিভাবে দেশের অর্থনীতি চলবে, কিভাবে দেশের নারীদের অধিকার রক্ষিত হবে, কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা হবে, এরকম অনেকগুলো বিষয় ছিল। 2-3টি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী, কিন্তু আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ বুদ্ধিজীবী, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, এরকম বহু মানুষ আছেন যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে জড়িত হতে চান না, কিন্তু তাদের সেই প্রতিভা আছে, মেধা আছে, যে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম। আমরা চাই, বিএনপি চায় যে এই মানুষগুলোকেও আমরা দেশ গঠনে শরীক করি, তাদের মতামত আমরা নেই, তাদের প্রতিভাকে দেশ গঠনের কাজে আমরা লাগাই। সেজন্য এই বিএনপির পক্ষ থেকে এখন যে সংসদ আছে, সেখানে আরেকটি উচ্চ কক্ষের সংসদের প্রস্তাবনা করা হয়েছে, যেখানে সমাজের এই গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা জায়গা করে দিতে পারবো, যাতে করে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম হয়। এটি একটি প্রস্তাবনা, গুরুত্বপূর্ণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি প্রস্তাবনা, বিএনপির বহু নেতা কর্মী, শত হাজারো নেতা কর্মী, লক্ষ নেতা কর্মী অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। সমগ্র জাতি আন্দোলন করেছে কিসের জন্য? মানুষের অধিকার যাতে সংরক্ষিত থাকে, বিশেষ করে ভোটের অধিকার যাতে সংরক্ষিত থাকে, এবং এটি নিশ্চিত করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আমরা আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাব রেখেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় ইনশাআল্লাহ আগামীতে, তাহলে বিএনপি অবশ্যই সংবিধানের ভিতরে
একটি তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা তারা রাখবে, ব্যবস্থা তারা রাখবে, সেই প্রস্তাবনা আমরা জাতির সামনে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ পরিচালনার 3টি অঙ্গ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা মনে করি এই 3টি বিভাগের মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এই 3টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা প্রয়োজন, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। সেজন্যই এই বিভাগগুলোর মধ্যে যাতে সমন্বয় করা সম্ভব হয়, আমরা তার প্রস্তাবনা আমাদের 31 দফার ভিতরে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমরা আমাদের সংস্কার প্রস্তাবে রেখেছি। কি সেই প্রস্তাবনা ছিল? সেই প্রস্তাবনা হচ্ছে, আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা কোন ব্যক্তি যে দায়িত্বে থাকবে দেশ পরিচালনা, তারা যাতে স্বৈরাচারী আচরণ করতে না পারে, নতুন ভাবে যেন কোন স্বৈরাচারের আবির্ভাব এই বাংলাদেশের মাটিতে আর না হতে পারে, সেজন্য আমরা প্রস্তাবনা রেখেছি যেই দল জনগণের সমর্থিত হয়ে নির্বাচিত হবে, যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, সেই ব্যক্তি বা যে কোনো ব্যক্তি পর পর 2বারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রস্তাবনা আমরা বিএনপির পক্ষ থেকে জাতির সামনে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম অনেকগুলো প্রস্তাবনা আমরা রেখেছি যা আমরা মনে করি দেশ এবং জনগণের এগিয়ে নিয়ে যেতে হলে, দেশ এবং জনগণকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো করা প্রয়োজন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যদি দেশকে ঐক্যবদ্ধ রেখে, দেশকে ঐক্যবদ্ধ করে, যদি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই এর মূল দায়িত্ব বিএনপির নেতা কর্মীদের কাঁধে এসে পড়ে। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, অনেক উচ্চ। সেই জন্যই আমি বারবার আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের উঠা বসা, কথাবার্তা, চলন বলন সবকিছু পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আশা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আপনাদেরকে পরিবর্তিত হতে হবে। কারণ বিএনপি একমাত্র দল যারা যখনই সুযোগ পেয়েছে, যখনই জনগণের দ্বারা সমর্থিত হয়ে সুযোগ পেয়েছে, আমরা চেষ্টা করছি এই দেশের মানুষের গণতন্ত্রের সেজন্যই আজ বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষের এই প্রত্যাশা যদি পূরণ করতে হয়, মানুষের এই প্রত্যাশা অনুযায়ী যদি কাজগুলো শুরু করতে হয়, তাহলে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন, আপনাদের নেতা হিসাবে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন আপনাদের পূর্ণ সহযোগিতা। আপনাদের পূর্ণ সহযোগিতা যদি আমি পাই, তাহলে আমি আপনাদের সকলকে নিয়ে এমন একটি ব্যবস্থা আমরা তৈরি করতে সক্ষম হব, জনগণের সমর্থন নিয়ে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে সামনে গড়ে তুলতে পারি। সহকর্মীবৃন্দ, আজকে সেই প্রত্যাশা নিয়ে, আপনাদের সেই সহযোগিতা, আপনাদের সেই সাহায্যের আশা প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিশ্বাস করতে চাই যে আজকে এই মিটিং হয়তো একটু পরে শেষ হয়ে যাবে, কিন্তু মিটিং এর এই বক্তব্যগুলো শুধু আপনারা শুনে চলে যাবেন তা নয়। এই মিটিং এর বক্তব্যে আমি আপনাদেরকে যেই পরামর্শ দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি, যা আপনাদের কাছে চেয়েছি, আপনারা সেই সবগুলো কাজ এই মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই পরিকল্পনা করে, পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আপনারা সকল কাজগুলো শুরু করবেন দয়া করে। এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আমি আমার সকল তৃণমূলের ফরিদপুর বিভাগের নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও আপনাদের সাথে কথা হবে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, শেষ কথা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
আমাদের সকলকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের প্রেতাত্মার বিরুদ্ধে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একমাত্র তাহলেই সম্ভব আমাদের পক্ষে আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া। সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।